দর্শক দেখছিলাম ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-র শেষ লেগের ম্যাচগুলো হচ্ছে। কোয়ার্টার ফাইনাল সবার আগে নিশ্চিত করে ফেলেছে বার্সেলোনা, পিএসজিও চলে গেছে। আজ রাতে আছে হাই ভোল্টেজ ম্যাচ। সেসব নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ফুটবল অ্যানালিস্ট আহমেদ শায়ক। আহমেদ শায়ক, শুভ সকাল, স্বাগত ৭১-এর খেলা যোগে। লিভারপুলকে নিয়ে প্রথমে কথা বলতে চাই। তারা টপে থেকে শেষ ১৬-তে আসলো, তারা ইপিএল এর টপার, এবার শিরোপাও জিতে নেবে। সেই জায়গা থেকে তারা আসলে কি করলো, নিজের ঘরের মাঠে হেরে গেল। আসলে আজকে যে খেলাটা দেখছিলাম যে আপনার লিভারপুল আর পিএসজির, আমার কাছে আসলে দুই লেগ ধরেই মনে হচ্ছিল যে লিভারপুল একটু ডিফেন্সিভ খেলা খেলছে। নর্মালি প্রিমিয়ার লিগে দেখা যায় যে তারা খুব অ্যাটাকিং ম্যাচ খেলে এবং যার কারণে তারা অনেক গোল পায় প্রথমে গোল খেলেও, কিন্তু এই দুই লেগে দেখলাম যে বেশ ডিফেন্সিভ খেলা খেলছিল লিভারপুল, যার কারণে তাদের গোলের সংখ্যাও কম হয়েছে, প্লাস পিএসজিও ম্যাচে ফেরার সুযোগ পেয়েছে। কিন্তু পেনাল্টি শুটে ওটা আমার কাছে যেটা মনে হয়েছে যে ডিসিশন খুব ভুল ছিল পেনাল্টি টেকার যারা হবে সেই ক্ষেত্রে। তার কারণ হচ্ছে ড্যারিয়ান নুনেজের মতন প্লেয়ারকে ফিনিশিং এর ব্যাপারে অনেক কনফিউশন সবারই আছে, কারণ তার ফিনিশিং খুবই দুর্বল। তো তার মতন প্লেয়ারকে সেকেন্ড পেনাল্টিটা নিতে দেওয়াটা আমার মনে হয় একটা ঠিক ডিসিশন হয়নি। এখানে কুড়িগের মতন প্লেয়ারকে আসলে সেকেন্ড পেনাল্টিটা নিতে দেওয়া উচিত ছিল। তো ওইখানেই আসলে ম্যাচটা ঘুরে গিয়েছে। আদার দ্যান দ্যাট পিএসজি এবারের টিম হিসেবে অ্যাজ এ দল খুবই ভালো করছে এবং আই থিঙ্ক ডিজার্ভিং হিসেবে তারাই আর কি কোয়ার্টার ফাইনালে গেল। অথচ পিএসজির যদি আমরা দেখি সেইভাবে তারকা নাই। সবসময় আমরা যে এরকম আসলে দেখে থাকি যে একটা ম্যাচে যেমন লিভারপুলে মো সালা আছে, আর অনেকেই আছে, সেই দিক থেকে এমনিতে যদি আমরা চিন্তা করি পিএসজি কিন্তু আসলে তারকা শূন্য। সেই জায়গা থেকে তারা আসলে টিম ওয়াইজ যেভাবে পারফর্ম করছে সেটা নিঃসন্দেহে অনেক বেশি প্রশংসার। অবশ্যই যে জিনিসটা ছিল যে গত ৪-৫ বছর বা ধরেন ১০ বছরের কথাও যদি বলি, পিএসজি টার্গেটটাই ছিল যে একটা দুইটা বা ৩-৪টা করে হচ্ছে স্টার প্লেয়ার নিয়ে আসবে এবং তাদের উপর নির্ভর করে টিমটা এগিয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে তারা আসলে কোনো ফলাফল পায়নি। সর্বোচ্চ হয়তো একবার তারা ফাইনালে গিয়েছিল। তো এখন তারা ডিসিশনটা চেঞ্জ করেছে এবং তারা একটা টিম বানাতে যাচ্ছে, যার কারণে তাদের খেলার এফেক্টিভিটি অনেক অনেক বাড়ছে এবং কুলুভাসকেলিয়ার মতন একটা প্লেয়ারকে তারা নিয়ে আসে যে কিনা পুরো ম্যাচের সবকিছু ঘুরিয়ে দিচ্ছে। তো আমি বলবো একটা ভালো অ্যাপ্রোচ এবং এবারে ফাইনালে যাওয়ার জন্য পিএসজির ভালো সম্ভাবনা আছে এবং কোচও ভালো, সো আশাবাদী আমি। নিঃসন্দেহে আমরা কি দোনারুমাকে নিয়ে একটু কথা বলবো কিনা। দুটো পেনাল্টি তিনি আসলে আটকে দিয়েছেন। অন্যদিকে যদি আমরা দেখি যে অ্যালিসন বেকার ছিলেন, যখন আসলে ম্যাচটা টাইব্রেকারে গেল প্রত্যেকে নিশ্চয়ই এটাই ভাবছিল যে অ্যালিসন বেকার আছেন, তিনি আসলে বাকিটা সামলে নেবেন। সেই দিক থেকে দেখা গেল আসলে হিরো হয়ে গেল দোনারুমা। জি, এখানে আসলে ব্যাপারটা যে আপনার এক্সপেরিয়েন্স ওয়াইজ যদি আপনি দেখেন, ডোনারুমা কিন্তু সেই গত বেশ কয়েক বছর ধরে এরকম টপ লেভেলে খেলে আসছে ইতালি এবং ধরেন এসি মিলান কিংবা পিএসজির জন্য, এবং সে দলেরও ক্যাপ্টেন। তো এরকম বড় বড় মোমেন্টে সবসময় বড় বড় প্লেয়াররাই আসলে জেগে উঠে। তো অ্যালিসন বেকারের আসলে ওই রকম প্রেশারটা আর কি পড়ে গিয়েছিল, কারণ যেহেতু শুরুতেই সেকেন্ড পেনাল্টিতে আর কি মিস করে ফেললো ডেরেন নুনেজ। তো এই কারণে তার উপর একটা বড় প্রেশার ছিল, কিনা ডনারুমার উপর প্রেশারটা ততটা বেশি ছিল না। এর জন্য আমি বলবো যে ডনারুমা সঠিক সময়ে সঠিকভাবেই আর কি উঠে এসছে। নিঃসন্দেহে আমরা একটু আরেকটা ম্যাচ নিয়ে কথা বলতে চাই, বার্সেলোনা ম্যাচ। বার্সেলোনার খেলা দেখতে আজকাল অনেক বেশি ভালো লাগে, কারণ সেখানে ইয়ামাল খেলেন। মানে ইয়ামাল যতক্ষণ মাঠে খেলতে থাকেন ততক্ষণই দেখতে ভালো লাগে। আপনারা নিশ্চয়ই তাই গতকাল তার যে গোলটা আসলে ড্রিবলিং করে যেভাবে তিনি আসলে গোলটা দিলেন, যে জায়গা থেকে তিনি গোলটা দিলেন, দুর্দান্ত, এবং তিনি রেকর্ডও করেছেন। জি, এটার ব্যাপারে বলতে গেলে আপনি যে রিপোর্টের শুরুতে বলছিলেন যে ইয়ামালের কামাল, ওই কথাটাই বলতে হয়। আসলে পুরো বার্সেলোনাটাই এখন চলছে আছে ইয়ামালের কামালের উপরে। ইয়ামালকে নিয়ে যদি বলতে হয়, সত্যি কথা বলতে যে আমি আমার জীবদ্দশায় বা হিস্ট্রিতে কখনো ১৭ বছরের একটা প্লেয়ারকে ১৭ বছরেই এত টপ লেভেলে ভালো খেলতে আমি কখনোই দেখিনি, যে কিনা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে। আপনি যদি মেসির কথাও ধরেন, সে ১৭ বছর বয়সে ডেবু করেছিল, কিন্তু তার পিক পারফরমেন্স পেতে আমাদেরকে আরো ৩-৪ বছর ওয়েট করতে হয়েছিল। কিন্তু ইয়ামাল ১৭ বছরে যেভাবে খেলছে, অ্যাসিস্ট করছে, গোল করছে, ইভেন ইউরো পর্যন্ত জিতে গেল, এইটা কিন্তু একটা প্লেয়ার হিসেবে বিশাল বড় ব্যাপার। এখন বার্সেলোনা যে জিনিসটা হয় যে তাদের এরকম অনেক ইয়াং প্লেয়ারই কিন্তু চলে আসে লা মেসিয়া থেকে, যারা ১৭-১৮ বছর বয়সে পারফর্ম করে। এখন ইয়ামাল কিন্তু তার বেসিকটা ঠিকভাবে বানিয়েছে। এখন তাকে মেসির লেভেলে যেতে গেলে তাকে নেক্সট ১০ বছর এরকমই পারফরমেন্স দিতে হবে। আমি ইয়ামালকে নিয়ে খুবই আশাবাদী। আমি আশা করবো সে যেন মেসিকেও ছাড়িয়ে যায়, কারণ সে সেই জিনিসগুলো দেখাচ্ছে। এখন শুধু একটাই আশা থাকবে, যেন সে ইনজুর্ড না হয় এবং সে এরকম পারফরমেন্স ধারাবাহিকতা রাখতে পারে।
নিঃসন্দেহে আমরা আরেকজনকে নিয়ে কথা বলতে চাই, রাফিনিয়া। যে রাফিনিয়াকে গেল বছর বার্সেলোনা আসলে বিক্রি করে দেওয়ারও পরিকল্পনা করছিলেন, তিনি আসলে সেভাবে ফর্মে ছিলেন না। তিনি বলেছিলেন যে এই বছরটা বা এই সিজনটা আমার হবে, এবং তিনি সেটা দেখাচ্ছেন। গতকাল ম্যাচ শেষে তিনি বলেছেন এই সিজনে আমরা যে কোনো টুর্নামেন্ট জিততে পারি, যে কোনো শিরোপা আমাদের ঘরে আসতে পারে। মানে সেই কনফিডেন্সটা তার হয়েছে, দল তার কাছ থেকে সেই পারফরমেন্সটা পাচ্ছে। জি, আসলে রাফিনিয়াকে প্রথমে বার্সেলোনা কেন সাইন করেছিল সেটাই আমার কাছে অবাক লাগতো, যে ওর মতো একটা প্লেয়ারকে আসলে বার্সেলোনার মতন টিমে সাইন করানোর কথা না, কিন্তু ও যেভাবে ধারাবাহিক পারফরমেন্স করে এখন একটা ক্যাপ্টেন পর্যন্ত হয়ে গিয়েছে, এবং তার পারফরমেন্সে যেটা দেখবেন যে সবচেয়ে ডিফাইনিং মোমেন্ট গুলা, যেটা কিনা আপনার ধরেন যে গ্রুপ স্টেজেও ছিল, যে ডিফাইনিং মোমেন্ট গুলাতে সে গোল করে, বা লা লিগাতেও কিন্তু ইম্পর্টেন্ট জায়গাগুলোতে গোল করে সে কিন্তু বার্সেলোনাকে জেতাচ্ছে। এখানে আমি বলবো যে ইয়ামালের সাথে খেলার জন্য একটা প্রপার পার্টনার লাগে, কারণ ইয়ামালের পেস এবং ইয়ামালের যে ভিশন সেটার সাথে ম্যাচ করার জন্য আসলে যে প্লেয়ারটাকে লাগে, এখানে রাফিনহা সেই কাজটা করছে, কারণ তারও বেশ ভালো পেস আছে এবং ভালো ফিনিশিং অ্যাবিলিটি আছে। তো সেদিক দিয়ে বলবো এখন একটা কমপ্লিট দুইটা উইঙ্গার পেয়ে গেছে, এবং মাঝখানে লেন্ডোভস্কি, যার কারণে একটা ভালো একটা ট্রায়ও পেয়েছে কিনা আফটার মেসি, সুয়ারেজ আর নেইমার, যেটা আমার কাছে মনে হচ্ছে। নিঃসন্দেহে যদি তারা এবার আসলে শিরোপা জিতে যায়, রাফিনিয়ার কথা যদি মিলে যায়, তাহলে আসলে বলাই যাবে যে আরও একটা ট্রায়ও পেয়ে গেছে বার্সেলোনা, যারা যে কোনো প্রতিপক্ষকে আসলে গুড়িয়ে দিতে পারে। আমরা রিয়াল মাদ্রিদ নিয়ে কথা বলতে চাই। আজকে ম্যাচ আছে, মাদ্রিদ ডার্বি, প্রথম লেগটা জিতে গেছে রিয়াল মাদ্রিদের পারফরমেন্স টপসি ডার্বি। এক এক ম্যাচে এক এক রকম দেখা যাচ্ছে, যেখানে তারা ইউরোপ ইউসিএল খেলতে আসলে অন্যরকম একটা রিয়াল মাদ্রিদ, সেই জায়গায় কি খানিকটা আসলে কমতি দেখেন কিনা, বা গেল ম্যাচটা কেমন ছিল, আজকের ম্যাচে কি এক্সপেক্ট করছেন? রিয়াল মাদ্রিদকে নিয়ে আসলে যখনই চ্যাম্পিয়ন্স লিগের কথা আসে, তখন আসলে এটা ডিফারেন্ট একটা ডাইমেনশনে চলে যায়। তারা লা লিগায় খারাপ খেলতে পারে, তারা কোপা ডেল রেতে খারাপ খেলতে পারে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে আসলে তারা যতটুকু না কনফিডেন্সে ভুগে, তার থেকে বেশি অপোনেন্ট কনফিডেন্সে ভুগে। তার কারণ হচ্ছে যে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে যে কোনো সময় আর কি চলে আসতে পারে, কাম ব্যাক করতে পারে, সেটা গত 10 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি। তো আমি আসলে আশাবাদী যে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা খুব সহজেই পার করে ফেলবে, তার কারণ হচ্ছে অলরেডি তারা এগিয়ে আছে। সো আমার মতে এখানে আসলে খুব একটা বেশি সমস্যা হবে না, এবং ইজিলি তারা বের হয়ে আসবে, তাদের যে কোয়ালিটিটা আছে। নিঃসন্দেহে, এবং যেটা আসলে আমরা বলছিলাম যে ভিনিসিয়াস জুনিয়র আর কিলিয়ান এমবাপ্পের কেমিস্ট্রিটা এতদিনে মনে হচ্ছে বেশ জমাট হয়েছে, সেটা যদি আজকের রাতের ম্যাচে ওয়ার্ক আউট করে, তাহলে নিঃসন্দেহে খুব ইজিলি জিতে যাবে। যদিও ম্যাচটা আতলেতিকো মাদ্রিদের ঘরে, মাদ্রিদ ডার্বি অনেক উত্তেজনার ম্যাচ, আমরা নিশ্চয়ই চোখ রাখবো, আপনার সাথে আলোচনা করবো। আমরা দেশের ফুটবল নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ ভারতের বিপক্ষে ম্যাচ, সেই ম্যাচ নিয়ে কথা বলবো। আপনি আছেন, থাকবেন নিশ্চয়ই। আমরা একটা প্রতিবেদন দেখব, তারপর আলোচনা করব। একদিন বিরতির পর মাঠের অনুশীলনে ফিরছে জাতীয় দলের ফুটবলাররা। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে সৌদি আরবের তাইফে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে ম্যাচ ঘিরে দলের নতুন মুখের পাশাপাশি অভিজ্ঞদের আত্মবিশ্বাসের টকবক কাবরেরার স্কোয়াড। অনুবাবের রিপোর্ট। শক্ত করে ধরো হাত, পাড়ি দিতে হবে বাধার দেয়াল, চলতে হবে ছন্দে তালে কদমে কদম মিলিয়ে। ফুটবলে টিম বন্ডিং বাড়ায় মনোবল। প্রতিপক্ষ ভারত হোক যতই শক্তিশালী, এবার লাল সবুজরা লড়বে চোখে চোখ রেখে। হামজা বাংলার ফুটবলের বড় পাওয়া, ওর সাথে তাল মিলিয়ে মাঠে গর্জন তুলতে তৈরি হচ্ছে বাকিরা। বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ দলের সদস্যদের জন্য এটা বড় সুযোগ নিজেকে প্রমাণ করার। ওদের পারফরমেন্সে নজর রাখছে হেড কোচ কাবরেরা। দলের সবাই সেরা প্রস্তুতি নিচ্ছে, যাতে নিজেদের খেলার লেভেলটা পরবর্তী ধাপে নিয়ে যেতে পারে। বিশেষ করে তরুণরা অনেক পরিশ্রম করছে। চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত। আমি আশা করছি ভারতের সাথে ম্যাচটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। যে কোনো ফুটবলারের কাছে জাতীয় দলের হয়ে খেলা সবসময়ই গর্বের। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের আত্মবিশ্বাস নিয়েই খেলবে তরুণরা। কঠোর পরিশ্রম করছে ওরা, মনে জ্বলে ওঠার জেদ। ভারতের বিপক্ষে খেলার সুযোগ পেলে নিজেদের সেরাটা দিয়েই লড়তে চান নোভা, তপুরা। কোচের কথা অনুযায়ী আমরা সব ট্রেনিং করতেছি পারফেক্টলি, সো আই হোপ সবকিছু ভালোই হবে ইনশাআল্লাহ। আই থিঙ্ক টাফ হবে, বাট সমস্যা নাই। অ্যাজ এ নাম্বার 9 হিসেবে আমি এখানে ফাইট করব, এবার ইনশাআল্লাহ খেলা ট্রাই করব। আসলে সৌদিতে আমার এবার ফার্স্ট ক্যাম্প, তো আমি এর আগেও ন্যাশনাল টিমে 2টা ম্যাচ খেলছি, এবং সৌদি ক্যাম্পে এসে আমার আর কি ভালো লাগতেছে। কোচ যেভাবে ইনস্ট্রাকশন দিতেছে ওইভাবে খেলার চেষ্টা করতেছি। ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল ফিটনেস ও ট্যাকটিক্যাল অনুশীলনের উপর জোর দিচ্ছে। অভিজ্ঞ ও নতুনদের সমন্বয়ে গড়া দল ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে সৌদি আরবে। বাংলাদেশের ফুটবল প্রেমীরা ভারতের বিপক্ষে হামজা, জামাল, তপুদের দারুণ পারফরমেন্স দেখার অপেক্ষায়।
অর্ণব বাপি, ৭১। দর্শক, দেখছিলাম বাংলাদেশ ফুটবল দল সৌদি আরবে প্রস্তুতি নিচ্ছে ভারত ম্যাচের আগে, সে নিয়ে আমরা আলোচনা করতে চাই। আহমেদ শায়ক আছেন আমাদের সাথে। শায়ক, যেটা আসলে আমরা দেখছিলাম যে বাংলাদেশ দলকে একটু কি বাড়তি উদ্দীপ্ত মনে হচ্ছে কিনা, কারণ হামজা চৌধুরী জয়েন করবে বাংলাদেশ দলে। এবং আরও একটা প্রশ্ন যুক্ত করেই দিতে চাই যে ভারত কি প্যানিক বাটন প্রেস করে ফেলেছে কিনা তারা সুনীল ছেত্রীকে যে ফেরালো? প্রথমত অবশ্যই সবাই বেশ ভালোই উদ্দীপ্ত। আমি তাদের ট্রাভেল করার আগে তারা কয়েকদিন বসুন্ধরা কিংস অ্যারিনায় প্র্যাকটিস করেছিল এবং সেখানে সবাই প্র্যাকটিসও দেখেছি। তাই আমি বলবো যে প্লেয়াররা সবাই অনেক এক্সাইটেড হামজার সাথে খেলার জন্য, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই ম্যাচটার জন্য মুখিয়ে আছে, কারণ এই ম্যাচের পারফরমেন্স একটা প্লেয়ারের ক্যারিয়ারকে অন্য একটা জায়গায় নিয়ে যায় নর্মালি। তো যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি যে প্লেয়াররা বেশ ভালো ভাবে মোটিভেটেড এবং তারা প্র্যাকটিসটা খুব কনসেন্ট্রেশন দিয়ে করছে। এবং যদি ভারতের কথা বলতে হয় আপনার দ্বিতীয় প্রশ্নে, সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে অবশ্যই প্যানিক বাটন প্রেস করে দিয়েছে। তার কারণ হচ্ছে যে আপনি যখন 40 বছর বয়সী একটা প্লেয়ারকে রিটায়ারমেন্ট থেকে ব্যাক করান, তাহলে বুঝতেই হবে যে আপনি এখানে কোনো একটা সমস্যার মধ্যে আছেন। কারণ ফুটবলে নর্মালি সবসময় সবাই চেষ্টা করে যে স্ট্রাইকিং এ যারা থাকবে তারা কিনা এনার্জেটিক, তারা কিনা ফিজিক্যালি ফিট, এবং যারা কিনা একটা নির্দিষ্ট এজ রেঞ্জের মধ্যে আছে, তার মধ্যে আর কি একটা স্ট্রাইকারকে সিলেক্ট করতে। এখন সুনীল ছেত্রী এত ঘটা করে বিদায় নিল এবং যাকে কিনা ধরে নিলাম যে তারা খেলবে না, তো সে যদি এরকম হতো যে তার বয়স 32 থেকে 35-এর মধ্যে, তাহলেও একটা লজিক্যাল পয়েন্ট অফ ভিউ ছিল সুনীল ছেত্রীকে ব্যাক করানোর। কিন্তু 40 বছর বয়সী স্ট্রাইকারকে জোর করে আবার ব্যাক করানো রিটায়ারমেন্ট থেকে, এটার অর্থই হচ্ছে যে তাদের ক্লুলেস। সত্যি কথা বলতে স্ট্রাইকিং এ তারা ক্লুলেস যে তারা কিভাবে গোল দিবে এবং কিভাবে ম্যাচটা ছিনিয়ে নিয়ে আসবে। এই কারণে তারা সুনীল ছেত্রীকে আর কি নিয়ে এসছে। নিঃসন্দেহে, এবং তারাও যে স্ট্রাইকিং জোনে বেশ ভুগছে, বাংলাদেশ তো ভুগছিল, এবং তারা যে সুনীল ছেত্রী লেভেলের কাউকে তো নয়, তার কাছাকাছি লেভেলের যে স্ট্রাইকার আসলে তৈরি করতে পারে নাই, সেটাও আসলে বোঝা যাচ্ছে। হামজা চৌধুরীকে নিয়ে যদি কথা বলি, খুব বেশি আসলে আলোচনা হচ্ছে যে ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার, সেই প্লেয়ার বাংলাদেশের প্লেয়ারদের সাথে আসলে মিলবে কেমন করে। ইংলিশ প্লেয়ার যেইভাবে ফাস্ট ফুটবলটা খেলে সেই জায়গা থেকে এটা বেশ চ্যালেঞ্জিং হবে কিনা জেলিং হওয়ার ক্ষেত্রে। আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের এখন যারা কিনা ক্যাম্পে আছে তারা সবাই আসলে চেষ্টা করছে যে হামজা সাথে কিভাবে তারা মানিয়ে নিবে, এটার জন্য তাদের প্র্যাকটিসটা বেশি, উইচ ইজ এ ভেরি গুড সাইড। তার কারণ হচ্ছে যখন একটা পুরা দল একটা নির্দিষ্ট লক্ষ্যের মধ্যে সবাই একত্রিত হয়, তখন টিম পারফরমেন্সটা অনেক বেশি এলিভেট করে, অনেক বেশি ভালো হয়। তো সেই ক্ষেত্রে হামজা আসছে বলে সবাই ওই যে চেষ্টাটা করছে, আমার মতে এখানে একটা পজিটিভ আউটকাম আসবে। এবং হামজা যদি একটা ক্রিয়েটিভ জায়গা থেকে আমাদেরকে বল পাসিং এবং বল হোল্ডিং জায়গাটা দিতে পারে, সেক্ষেত্রে এখানে আমাদের অনেক পজিটিভ সাইড আমরা পাবো। এখানে আমার মতে কাবরেরার জন্য দিন শেষে সবচেয়ে বড় ভাইটাল ডিসিশন, এবং আমার মতে এটাই সবচেয়ে বড় গেম চেঞ্জিং একটা ডিসিশন হবে যে সে ফ্রন্ট লাইনে গোল পাওয়ার জন্য কাকে সিলেক্ট করবে। তার কারণ হচ্ছে যে এতদিন তো আমরা রাকিব আর মুরসালিনকে দেখেছি, কিন্তু এখন তার সাথে তার আছে আরো ভালো ভালো অপশন আছে এবং নতুন অপশন আছে, যেরকম আলামিন ধরেন, নোভা বলেন, এবং ইটালিয়ান লিগ থেকে ফাহমিদুলকে নিয়ে এসছে। এখন এই তিনজন যে নতুন প্লেয়ার, এই তিনজনকে স্টাডি করার মতন এখন পর্যন্ত ইন্ডিয়ার কাছে সেরকম কোনো ডাটা বা তথ্য উপাত্ত নেই। তো এইখানে একটা সারপ্রাইজ প্যাকেজ হিসেবে আসতে পারে, কারণ আলামিন এই বছর খুবই ভালো ফর্মে আছে, আর নোভা ওই রকম সাপোর্টটা দেয়, এবং ফাহমিদুল একেবারেই নতুন ফ্রেশ, সে যতটুকু টিমের সাথে জেল করতে পারবে। এখানে আসলে অ্যাটাকিং অপশন এখন আমাদের হাতে অনেক। এখন কাবরেরা এটাকে নিয়ে কিভাবে ইউটিলাইজ করে ম্যাচ জিতে নিয়ে আসবে, এটাই আসলে এই পুরা ম্যাচের মেইন জায়গা। নিঃসন্দেহে আপনি আসলে যেটা বলছিলেন যে কাবরেরার জন্য আসলে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ তিনি কেমন করে একাদশটাকে সাজাবেন বেস্ট আউটপুটটা পাওয়ার জন্য। এবং আমরা দুজনে যেটা আসলে বললাম যে চ্যালেঞ্জটা দুপক্ষের জন্যই আলটিমেটলি। হামজা চৌধুরী কেমন করে বাংলাদেশের বাকি 10 জনের সাথে মিলবে, এবং বাকি 10 জন কেমন করে তার স্পিডের সাথে তার সব কিছুর সাথে আসলে নিজেদেরকে মানিয়ে নেবে। এবং নিঃসন্দেহে আমরা একটা দুর্দান্ত ম্যাচ দেখবো, এবং তার আগে আপনার সাথে বহুবার আলোচনা হবে। ধন্যবাদ অসংখ্য সকালবেলা আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমরা ইউরোপিয়ান ফুটবল, দেশের ফুটবল নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন ফুটবল অ্যানালিস্ট আহমেদ শায়ক।